Delivery Malaysia 370, good morning. Malaysia 370, standby. 8ই মার্চ 2014 মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে মালয়েশিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট MH370 চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য প্রস্তুত। বিমানে তখন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য। যাত্রীদের মধ্যে ছিলেন চীনের একদল প্রখ্যাত ক্যালিগ্রাফি শিল্পী, যারা কুয়ালালামপুরে একটি প্রদর্শনী শেষে দেশে ফিরছিলেন। ছিল ছুটি কাটাতে যাওয়া একদল পরিবার, বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে কর্মরত প্রকৌশলী এবং 14টি ভিন্ন দেশের নাগরিক। এটি ছিল একটি সাধারণ রুটিন মধ্যরাতের ফ্লাইট, যা এর আগে হাজার হাজার বার কোনো রকম অঘটন ছাড়াই সম্পূর্ণ হয়েছে। স্থানীয় সময় তখন রাত 12:41। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 বিমানটি তার যাত্রা শুরু করে। প্রায় 40 মিনিট পর যখন বিমানটি দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে উঠছিল, তখন মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে বিমানটির শেষ যোগাযোগ হয়। কোনো SOS নেই, কোনো যান্ত্রিক ত্রুটি নেই, যেন বিমানটি আকাশ থেকে সেরফ গায়েব হয়ে গেল। কী ঘটেছিল সেই রাতে? কিভাবে একটি দেশের সামরিক রাডারকে ফাঁকি দিয়ে একটি বিশাল যাত্রীবাহী বিমান ঘন্টার পর ঘন্টা উড়ে গেল? এবং কেন আধুনিক প্রযুক্তির যুগেও একটি আস্ত বোয়িং 777 বিমান তার 239 জন আরোহী সহ কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে গেল? কী ঘটেছিল সেই বিমানটি এবং তাতে থাকা সেই যাত্রীগুলোর সঙ্গে? 8ই মার্চ 2014 স্থানীয় সময় রাত 12:41। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে ডানা মেলে বোয়িং 770-220 মডেলের এই বিশাল উড়োজাহাজটি। বিমানটি যখন 35,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়, তখন সবকিছুই ছিল অত্যন্ত স্বাভাবিক। কোনো যান্ত্রিক ত্রুটি নেই, কোনো সংকেত নেই, আবহাওয়া ছিল চমৎকার। পাইলট এবং কোপাইলট শান্তভাবে ককপিটে বসে রুটিন কাজগুলো করছিলেন। রাত 1:19। বিমানটি তখন দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে মালয়েশিয়া এবং ভিয়েতনামের আকাশসীমার সংযোগস্থল ইগারি নামক একটি নেভিগেশন পয়েন্টের দিকে এগোচ্ছিল। নিয়ম অনুযায়ী এখন মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোল তাদের দায়িত্ব হস্তান্তর করবে ভিয়েতনামের কাছে। মালয়েশিয়ান কন্ট্রোলার তার শেষ বার্তায় বলেন, Malaysian 370, contact Ho Chi Minh 120.999. ঠিক রাত 1:19:30 ককপিট থেকে শেষবারের মতো রেডিও বার্তা আসে। শান্ত, স্থির এবং কোনো ধরনের ভীতিহীন কণ্ঠে বলা হয়, Malaysian 370. ধারণা করা হয় কণ্ঠটি ছিল জাহারিয়া মেশার। এই গুড নাইট ছিল আকাশপথের একটি সাধারণ বিদায় সম্ভাষণ, কিন্তু কেউ কি জানতো যে এটি ছিল আস্ত একটি বিমান আর 239 জন মানুষের পক্ষ থেকে পৃথিবীর কাছে শেষ বিদায়। ঠিক এর 2 মিনিট পর রাত 1:21 ঘটে গেল সেই সবচাইতে রহস্যময় ঘটনা। বিমানটি যখন ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করার কথা, তখন এই বিমানের ট্রান্সপোর্টার বা সিগন্যাল পাঠানোর যন্ত্রটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের স্ক্রিনে যে উজ্জ্বল বিন্দুটি MH370 অবস্থান দেখাচ্ছিল, তা মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আস্ত একটি বিমান ডিজিটাল রাডারের কাছে অদৃশ্য হয়ে গেল। ভিয়েতনামে কন্ট্রোল টাওয়ারে বারবার কল দিলেও MH370 আর কোনো উত্তর দেয়নি। কোনো ইমার্জেন্সি কল নেই, কোনো সংকেত নেই। একটি আস্ত যাত্রীবাহী বিমান যেন শূন্যে বাতাসের মধ্যে মিশে গেল। কিন্তু এরপর যা ঘটেছিল তা আরও ভয়ঙ্কর। বিমানটি কি আসলেই নিখোঁজ হয়ে গিয়েছিল, নাকি রাডার থেকে হারিয়ে যাওয়ার পর শুরু হয়েছিল তার দ্বিতীয় এক রহস্যময় জীবন? রাত 1:21 যখন বিমানের ট্রান্সপোর্টার বন্ধ হয়ে যায়, সিভিল রাডারের কাছে বিমানটি তখন মৃত। কিন্তু আকাশে কেবল সিভিল রাডার থাকে না, প্রতিটি দেশে থাকে শক্তিশালী সামরিক বা মিলিটারি রাডার। আর সেই মিলিটারি রাডারে উন্মোচন করলো এক অবিশ্বাস্য সত্য। বিমানটি বেইজিংয়ের দিকে না গিয়ে এক তীক্ষ্ণ ইউটার্ন নেয়। এটি ছিল এমন এক মোড় যা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভব নয়, বরং এটি ছিল অত্যন্ত দক্ষ কারো হাতে করা একটি সুপরিকল্পিত টার্ন। সবচাইতে অদ্ভুত বিষয় হলো, বিমানটি ঠিক মালয়েশিয়া এবং থাইল্যান্ডের আকাশসীমার সীমানা ঘেঁষে উঠছিল। কেন জানেন? কারণ আকাশসীমার এই বর্ডারগুলোতে রাডারের নজরদারি কিছুটা শিথিল থাকে। বিমানটি একবার মালয়েশিয়ার দিকে ঢুকছিল, আবার একবার থাইল্যান্ডের দিকে যাচ্ছিল। ফলে কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম একে হুমকি হিসেবে চিহ্নিত করেনি। এটি ছিল রাডারের চোখে ধুলো দেওয়ার এক নিখুঁত মাস্টার প্ল্যান। ইউটার্ন নিয়ে বিমানটি যখন মালয়েশিয়ার উপদ্বীপের উপর দিয়ে উঠছিল, তখন সেটি ঠিক ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহর নিজের শহর পেনাংয়ের উপর দিয়ে যাচ্ছিল। বিমানটি পেনাং শহরের কাছে কিছুটা কাত হয়েছিল, যেন কেউ ককপিট থেকে শেষবারের মতো নিজের শহরটাকে বিদায় জানাচ্ছে। এরপর বিমানটি মালাক্কা প্রণালীর উপর দিয়ে উত্তর পশ্চিমে আন্দামান সাগরের দিকে মন নেয়। রাত 2:22 মালয়েশিয়ার সামরিক রাডার থেকেও বিমানটি চিরতরে হারিয়ে যায়।
তার আগে দেখা যায় বিমানটি অত্যন্ত দ্রুতগতিতে উঠছিল এবং মাঝে মধ্যে উচ্চতা পরিবর্তন করছিল। এরপর থেকে আকাশ ছিল একেবারে নিস্তব্ধ। দক্ষিণ চীন থেকে 1000 মাইল দূরে সম্পূর্ণ উল্টো দিকে গিয়ে বিমানটি যখন রাডারের আওতার বাহিরে চলে যায়, তখন থেকেই শুরু হলো ইতিহাসের সবচাইতে বড় ডিজিটাল ব্লাইন্ড স্পট। সামরিক রাডার থেকে হারিয়ে যাওয়ার পর পৃথিবীর সাথে MH370-র সমস্ত দৃশ্যমান সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাডারকে ফাঁকি দিলেও বিমানটি তখনও আকাশে ছিল এবং আরও কয়েক ঘন্টা ধরে উঠছিল। আর এই অসাধ্য সাধন করেছিল মহাকাশে থাকা এক নীরব সাক্ষী। কিন্তু কিভাবে রাডার ছাড়া একটি বিমান গতিপথ বের করলেন? সামরিক রাডার থেকে হারিয়ে যাওয়ার পর পুরো বিশ্ব যখন নিশ্চিত যে বিমানটি ধ্বংস হয়ে গিয়েছে, তখন মহাকাশ থেকে এক অলৌকিক সংকেত এসে সব হিসেব পাল্টে দিল। রাডার এবং ট্রান্সপন্ডার বন্ধ থাকলেও MH370-র ইঞ্জিন তখনও সচল ছিল। আর সেই সচল ইঞ্জিনগুলো প্রতি 1 ঘন্টা পর পর মহাকাশে থাকা ব্রিটিশ কোম্পানি ইনমারসেন্টের একটি স্যাটেলাইটের কাছে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাচ্ছিল। বিজ্ঞানীদের ভাষায় একে বলা হয় হ্যান্ডশেক বা পিং সিগন্যাল। বিমানটি কোনো ভয়েস মেসেজ বা ডেটা পাঠাচ্ছিল না, সেটি কেবল নিজের অস্তিত্বের প্রমাণ হিসেবে একটি পিং পাঠাচ্ছিলেন। বিজ্ঞানীরা এই পিং সিগন্যাল বিশ্লেষণ করে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। একে বলা হয় ডপলার ইফেক্ট। সিগন্যাল আসার সময়ের ব্যবধান থেকে তারা বুঝতে পারলেন বিমানটি স্থির ছিল না, বরং সেটি প্রতি মিনিটে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল। প্রাথমিক গাণিতিক মডেলে 2টি পথ বেরিয়ে আসে, একটি উত্তরের মধ্যে এশিয়ার দিকে, অন্যটি দক্ষিণে ভারত মহাসাগরের অতল গহ্বরের দিকে। কিন্তু উত্তরের দেশগুলো থেকে জানানো হলো তাদের রাডারে কোনো বিমান ধরা পড়েনি। ফলে নিশ্চিত হওয়া গেল MH370 তার চূড়ান্ত গন্তব্য হিসেবে বেছে নিয়েছিল দক্ষিণ ভারত মহাসাগরকে। রাত 1:19 শেষ যোগাযোগের পর বিমানটি আরও প্রায় 5 থেকে 6 ঘন্টা ধরে উঠছিল। ভোর 8:11 ইনমারসেন্ট স্যাটেলাইট শেষবারের মতো একটি অসম্পূর্ণ পিং সিগন্যাল গ্রহণ করে। বিজ্ঞানীরা ধারণা করেন ঠিক তখনই বিমানের জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। বিশাল এক নিঃশব্দতায় বিমানের ইঞ্জিনগুলো বন্ধ হয়ে যায়, ককপিটের লাইটগুলো বন্ধ হয়ে যায় এবং 239 জন যাত্রী সহ MH370 ইতিহাসের সবচাইতে নির্জন এক সাগরে পাথরের মতো আছড়ে পড়ে। স্যাটেলাইটের এই তথ্যই আমাদের জানিয়েছিল যে বিমানটি কোনো হাইজ্যাকারের অধীনে কোনো এয়ারপোর্টে ল্যান্ড করেনি, বরং এটি স্বেচ্ছায় বা অনিচ্ছায় নিজেকে সঁপে দিয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর এক মহাসাগরের কাছে। কিন্তু কেন একজন দক্ষ পাইলট বা কোনো যান্ত্রিক ত্রুটি বিমানটিকে এমন এক নোম্যান্স ল্যান্ডে নিয়ে যাবে? অনুসন্ধানকারীরা কি পেরেছিলেন সেই অগাধ জলরাশির নিচ থেকে কোনো উত্তর খুঁজে বের করতে? MH370-র খোঁজে শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং বিস্তৃত তল্লাশি অভিযান। অস্ট্রেলিয়া, চীন এবং মালয়েশিয়া মিলে প্রায় $200 মিলিয়ন খরচ করে দক্ষিণ ভারত মহাসাগরের প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা চুষে ফেলে। সমুদ্রের যে অংশে তল্লাশি চালানো হয়েছিল তার গভীরতা ছিল মাউন্ট এভারেস্টের উচ্চতার সমান। সেখানে সূর্যের আলো পৌঁছায় না, আর পানির চাপ এতটাই বেশি যে আস্ত একটি সাবমেরিনও সেখানে দুমড়ে মুচড়ে যেতে পারে। অনুসন্ধানকারীরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করেন। তারা সেখানে আগ্নেয়গিরি, গভীর খাত এবং পাহাড় খুঁজে পান যা আগে কখনো মানুষের চোখে পড়েনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত নিখুঁত তল্লাশির পরও বিমানের একটি ছোট ক্রু বা ব্ল্যাক বক্সেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার প্রায় 500 দিন পর 29 জুলাই 2015 আফ্রিকার মাদাগাস্কারের কাছে ফরাসি দ্বীপের একটি সমুদ্রে অদ্ভুত এক ধাতব বস্তু ভেসে থাকতে দেখা যায়। বিশেষজ্ঞরা পরীক্ষা করে নিশ্চিত করলেন যে এটি MH370-র ডানার একটি অংশ, যাকে বলা হয় ফ্লাপারন। এরপর আফ্রিকার বিভিন্ন উপকূলে আরও প্রায় 33টি ছোট বড় অংশ খুঁজে পাওয়া যায়। এই ধ্বংসাবশেষগুলো অন্তত একটি সত্য প্রমাণ করল, বিমানটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়নি, বরং এটি অক্ষত অবস্থায় সাগরে আছড়ে পড়েছিল। বিমানের ফ্ল্যাপারনের অবস্থা দেখে বিশেষজ্ঞরা একটি চাঞ্চল্যকর ইঙ্গিত পান। ডানাটি যদি গুটিয়ে রাখা অবস্থায় থাকতো তবে বোঝা যেত বিমানটি নিয়ন্ত্রণহীনভাবে সাগরে আছড়ে পড়েছে। কিন্তু ডানার অবস্থা দেখে মনে হয়েছিল কেউ হয়তো শেষ মুহূর্তে এটি ল্যান্ডিং পজিশনে রাখার চেষ্টা করেছিলেন। এর মানে কি এই যে জ্বালানি ফুরিয়ে যাওয়ার পরও কেউ একজন ককপিটে বসে বিমানটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন? হাজার হাজার কোটি টাকা খরচ আর বছরের পর বছর তল্লাশির পর 2017 সালে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়। সমুদ্রের অতল গহ্বর তার রহস্য নিজের কাছে রেখে দিল। কিন্তু এই ধ্বংসাবশেষগুলো আমাদের কেবল এতটুকুই বলতে পেরেছে যে বিমানটি কোথায় শেষ হয়েছিল, কিন্তু এটি বলেনি যে কেন এবং কিভাবে সেখানে এটি পৌঁছালো। 8ই মার্চ 2014 সেই মধ্যরাতের পর থেকে আজ পর্যন্ত ক্যালেন্ডারের পাতা অনেকবার উল্টেছে। আধুনিক বিজ্ঞান মঙ্গলে মহাকাশযান পাঠিয়েছে, সমুদ্রের অতল গহ্বরে রোবট নামিয়েছে, কিন্তু অদ্ভুতভাবে
239 জন মানুষ সহ আস্ত একটি বোয়িং 777 বিমানকে খুঁজে বের করতে আমরা ব্যর্থ হয়েছি। MH370 কেবল একটি নিখোঁজ বিমানের গল্প নয়, এটি আধুনিক প্রযুক্তির সমস্ত অহংকার ধুলে মিশিয়ে দেওয়া এক অমীমাংসিত ট্র্যাজেডির নাম। ক্যাপ্টেন জাহারিয়া আহমদ শাহ কি সত্যিই নিজের সাথে 238টি প্রাণ কেড়ে নিয়েছিল, নাকি ককপিটে কোনো ভয়াবহ অগ্নিকাণ্ড বা যান্ত্রিক ত্রুটি সবাইকে অচেতন করে দিয়েছিল, যার ফলে বিমানটি একটি গোস্ট ফ্লাইট হিসেবে হাজার হাজার মাইল উড়ে গিয়েছিল? সত্য যাই হোক না কেন, সেই রহস্যের চাবিকাঠি বা ব্ল্যাক বক্স আজও ভারত মহাসাগরের কোনো এক অন্ধকার গহ্বরে বালির নিচে চাপা পড়ে আছে। এই 10 বছরে 239টি পরিবারের জীবন থমকে গেছে। তারা কেউ তাদের প্রিয়জনকে কবর দিতে পারেনি শেষবারের মতো বিদায় জানাতে। তাদের এই অন্তহীন অপেক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে নিখোঁজ হওয়া মৃত্যুর চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক। হয়তো কোনোদিন সমুদ্র তার বুক চিরে এই সত্য বের করে দেবে, হয়তো কোনো গভীর সমুদ্রে অনুসন্ধানকারী দল হঠাৎ খুঁজে পাবে সেই রূপালী ডানাগুলো। কিন্তু যতদিন তা না হচ্ছে, ততদিন MH370 থাকবে ইতিহাসের পাতায় এক রহস্যময় ছায়া হয়ে। এটি আমাদের শিখিয়ে দিয়ে গেছে, আমরা পৃথিবীকে যতটা চেনা ভাবি, পৃথিবী আসলে তার চেয়েও অনেক বেশি রহস্যময়।